তো আজকের মেন মুদ্রা হচ্ছে আজকে আমাদের একটা ভ্লগ আপলোড হতে চলেছে কিছুক্ষণের মধ্যে, হয়তো সন্ধ্যা বা দুপুরের মধ্যে ভিডিও ভ্লগ চলে আসবে। তো আমরা সম্প্রতি আসাম গিয়েছিলাম, আমি আর আমার বন্ধু মিলে। আমাদের টি আর্মি র্যালি ছিল এবং আসাম ঘোরারও একটা সুযোগ ছিল আমাদের কাছে, যার জন্য আমরা সেটা হাতছাড়া না করে আসামের উদ্দেশ্যে 15 তারিখে বেরিয়ে যাই। এবং আমরা কীভাবে যাই, আসামে কতটা আমাদের ভালো লাগে বা কতটা খারাপ লাগে, যেহেতু আর্মিতে আমাদের সিলেকশন হয়েছে না হয়নি সেটার একটা বিষয় আছে। তো এবং আমরা যেভাবে গিয়েছিলাম, কোথায় থেকেছিলাম, কত টাকা নিয়েছিল, সমস্ত কিছু আমরা বলতে চাইছি আমাদের ভিডিওতে। তো আসাম ব্লগটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সাথে আমাদের একটা নতুন বন্ধুর ইন্টারভিউ আমরা নিয়েছি এবং তার কী মতামত সেটা আমরা আমাদের শর্টসে আগেই বলে দিয়েছি, অর্থাৎ কালকে আপলোড হয়েছে, যেটা তোমরা দেখতে পারো। শর্টসে গিয়ে আছে, এই চ্যানেলেই আছে। তো আজকে তার সমস্ত ভিডিও আসতে চলেছে এবং সেই বন্ধুর যে ইন্টারভিউ রয়েছে সেটা এই ব্লগের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হতে চলেছে। কারণ এরকম ইন্টারভিউ তোমরা এর আগে দেখোনি কোথাও, এবং আশা করি এর পরেও দেখবেনি আমার ভিডিও ছাড়া। তো আজকের ভ্লগটা কিছুটা ভালো, কিছুটা খারাপ এবং কিছুটা ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। সাথে সাথে তোমরা যদি কোনোদিন আসাম যেতে চাও, কোথা থেকে গেলে, কোন ট্রেনে গেলে তোমাদের সুবিধা হবে বা কতক্ষণ সময় লাগে, সেখানকার রেন্ট কীরকম, তো সেটা আমরা বলতে চলেছি আজকের ভিডিওতে। তো এর পরবর্তীতে ভিডিও শুরু হচ্ছে এবং সেখান থেকে তোমরা সব কিছুই দেখতে পাবে। তো তার জন্য প্রস্তুত থাকো এবং সবাইকে শীতকালে শুভকামনা। ভাই, এর থেকে বেশি কিছু তার দিতে পারা যাবে না, কারণ শীতকাল যেহেতু শুরু হতে চলেছে না, শুরু হয়ে গিয়েছে। ঠান্ডা আমাদের এখানেও পড়ে গিয়েছে এবং আসামে কীরকম ঠান্ডা সেটা আমি বলতে চলেছি আজকের ভিডিও। আমরা 15 তারিখ দুপুরবেলায় খড়গপুর থেকে আসামের জন্য রওনা হই কন্যাকুমারী টু ডিব্রুগড় এক্সপ্রেসে, এবং সেখান থেকে আমাদের স্লিপারের বুকিং ছিল। রাতে আমরা স্লিপারে শুই এবং সেখানে যা অবস্থা, যারা স্লিপারে যায় তারাই জানে। ঠিক সকালবেলায় 8:30টার দিকে আমরা আসামের কোকড়াঝাড় স্টেশনে পৌঁছাই এবং সেখানে আশেপাশে চারিদিকে আমাদের বন্ধুদের খুঁজে থাকি। তারপর আমরা চারদিকে স্টেশনের মালগাড়ি এবং ওভারব্রিজ দিকে ঠিক করি। স্টেশনের শেষ দিক থেকে আমরা কোকড়াঝাড় বাজারের দিকে যাব, কারণ বাজারটা এখান থেকে খুবই সামনে। এবং এরপর আমরা কোকড়াঝাড় বাজারে যেয়ে ঠিক করব সেখানে টোটো পাবো কিংবা গাড়ি পাবো, যা পাবো সেটাই করে আমরা আমাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কারণ যেখানে আমাদের র্যালি আছে। বাজারে গিয়ে কোকড়াঝাড়, আই লাভ কোকড়াঝাড়ের কাছে গাই এবং সেখানে যে আমরা ঠিক করি সামনের দিকে যাব। সেখানে মার্কেটটা একটু বড় আছে, টোটো ধরবো এবং চলে যাব। আমরা এখানে ব্রাশের ব্যবহার করিনি, কারণ যেহেতু আমরা ট্যুরিস্ট ছিলাম আসামের জন্য এবং তাদের চারিপাশে যেভাবে পরিবেশ পরিচ্ছন্ন ছিল এবং পরিষ্কার ছিল, তা ঠিক করে আমরা দাঁতনের ব্যবহার করি এবং দাঁতনে মুখ ধুতে ধুতে আমরা নিম দাঁতনটা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, কারণ ব্যবস্থা আগে থেকে করে রাখাই ভালো। এরপর আমরা সামনের দিকে যাই, দাদার টোটোতে আমরা চাবি এবং টোটোতে বসে আমরা ঠিক করি আমরা সেখানে রুম ভাড়া করবো এবং কতটা কাছাকাছি আমাদের ক্যাম্পাসে রুম ভাড়া করাটা আমাদের জন্য ঠিক হবে, এইটাই আমরা কথা বলে যাচ্ছি। এবং এখানে আসামের একটা স্পেশালিটি আছে, এখানে যেদিকে তাকাবে কিন্তু সুপারি গাছ দেখতে হবে এবং প্রত্যেকটা বাড়ির পাশে কিন্তু এরকম টিন দিয়ে ঘেরা। সে বাড়ি ছাদ ঝালাই থাকলেও বাড়িতে কিন্তু টিন থাকবেই, এটা আসামের স্পেশালিটি। এবং এখানে যে পরিবেশ পরিষ্কার এবং যেভাবে শান্ত পরিবেশ থাকে একটা পাহাড়ি এলাকায়, সেই অনুভবটা কিন্তু আমরা প্রথমবার করি। এখানে বিকালবেলায় আমরা প্র্যাকটিসের জন্য যাই, সেখানে দেখি কিছু ছেলে ফুটবল খেলছে, তাদের সাথে আমরা ফুটবলও খেলি, প্র্যাকটিসও করি। এবং যে গোলকিপার আমরা দেখতে পাচ্ছি, সে আন্ডার-19 মোহনবাগান টিমের গোলকিপার, সে ছুটিতে ছিল এবং সেও র্যালির জন্য আসে, টি আর্মি র্যালির জন্য। এখানে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এর পেছনে আমাদের যে রুম ভাড়া করেছি সেটা রয়েছে। এবং এখানে বাচ্চাদের মধ্যে যে বড় ছেলেটা এখন শট নিতে চলে, সে কিন্তু আসামের গুয়াহাটির হয়ে খেলে, সেটা তার কাছ থেকেও জানতে পারি, যেরকম আমরা গোলকিপারের কাছ থেকে জানি। এর পাশাপাশি আমরা বাড়ি মালিকের ছেলের সাথে ঠিক করি যে তুই রাতে আমাদের রুমে আসবি এবং তোর সাথে আমাদের গল্প আছে, তুই আমাদেরকে আসামের ভাষা শেখাবি এবং এখানে লোকাল কিছু গল্প আমাদেরকে শোনাবি। সে বলে ঠিক হ্যাঁ ভাইয়া, হাম আয়েঙ্গে। তো রাত্রেবেলা এই বাচ্চাটা হচ্ছে আমাদের রুম মালিকের ছেলে, একে আমরা নিয়ে আসি এবং আমরা খাওয়া দাওয়া করি, কারণ ভোর দুপুর 2টোর সময় বা রাত 2টার সময় আমাদের কিন্তু আর্মি লাইনের জন্য বেরিয়ে যেতে হবে। তো আমরা সেই মতো 8টার আগে খাওয়া দাওয়া করি এবং 8:30টাকে শুয়ে যাওয়ার জন্য ঠিক করি। এরপর সকালবেলায় আমাদের র্যালি শেষ হয়ে যায়, যেখানে টোটাল 1,500 ছেলে এসেছিলো, যার মধ্যে প্রতি 150 জন ছেলের পেছনে 5 জন, 3 জন কিংবা খুব বড় যে 6 জন ছেলে নিচে। তো আমাদের সিলেকশন হয়নি, আমি এবং আমাদের বন্ধুদের লাস্ট ব্যাচ ছিল। 1,500 ছেলের মধ্যে লাস্ট 150 জনের মধ্যে আমি ছিলাম। তো আমি, আমার বন্ধু, আমাদের রুমের সবাই পিছনে আসি, আমরা সামনের দিকে চলে এসেছিলাম, কারণ এখানে অনেক রাস্তা ছিল। আমরা ঠিক করে বাজারের রাস্তা হয়ে আমাদের রুমে যাব, কারণ আমাদের ট্রেনের টাইম ঠিক হয়ে যায় যে ঠিক 1:30টার সময় ট্রেন আসবে, কিন্তু ট্রেন আসে লেটে। এ হচ্ছে কোকড়াঝাড় স্টেশনের সামনের দিকের ভিউ। টিকিট করে আমরা চলে আসি, কারণ ট্রেন অলরেডি লেট চলছে, 10:30টার ট্রেন 11:30টায় এবং আমাদের ট্রেনের টাইম ছিল 1:30টার সময়। তো আমরা ঠিক ট্রেনে চাপবো কখন বুঝতে পারি না, তাই ধারে আসামের স্টেশনে বসার অনেক জায়গা ছিল, সে মতো বসি। আমাদের ট্রেন আসে 2টায়, ট্রেন ছাড়ে 2:30টায়। এরপর আমাদের জায়গা হয় স্লিপারে, কারণ আসার সময় বুকিং ছিল আমাদের। তো বন্ধু বলো, তোমার আজকে জিডির মাঠ ছিল, তো মাঠ ফেল করে তোমার কেমন লাগছে?
রাস্তাঘাট খুব টাফ ছিল, 130-এর ব্যাচ ছিল। আর কতজন ছিল টোটাল? 130 জন। 130 জন? হ্যাঁ। কতজনকে নিয়েছে? 4 জন। 129 জন নিয়েছে, আমাকেই তোমার নেয়নি, র্যাঙ্ক শুধু কত বন্ধু। ছিল? আমরা 129 জন নিয়েছে, আমরা মানে ওকেই শুধু লাইনি, আমরা সব পাস, ওকেই লাইনি 129 জন আমি নিয়েছে। 130 নম্বরে ছিলাম। তো তুমি আর কি মুখ নিয়ে বাড়ি যাচ্ছ? বল মুখে হাসি আমার যে গেল। মুখটা ছিল আর এক মুখ হাসি। আচ্ছা, তা আর কোনোদিন আসবে আসাম? আমি প্রায় মাঝে মাঝে আসা হয় আসামে আমার দিদি বাড়ি ধরুন। আসামে তোমার দিদি বাড়ি আছে, সাইডে কোনো ব্যবসা ট্যাবসা করো নাকি? হ্যাঁ, ওই চাকরি না হওয়ার পর মুখে তো হাসি, কোনো ব্যবসা ট্যাবসা করো নাকি? না না, এই হাসি জীবনের সাফল্যের পথে আমাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, তো ভবিষ্যতে কি করার পরিকল্পনা আছে? একটা বিয়ে করার পরিকল্পনা আছে। আচ্ছা, বিয়ে বাদে? কোনো বিয়ে হতে বাকি আছে? বিয়ে বাদে ছেলে মেয়ে, না, বিয়ে ছাড়া আর কি? বিয়ে বাদে মানে বিয়ে ছাড়া? ওই তো ছেলে মেয়ে করবো, তারপর ছেলে মেয়ের বিয়ে দেবো, নাতি নাতির মুখ দেবো, ওইটাই আমার। দিয়ে বাপ বেটা একসাথে টিআরবি মাস করতে আসে পরের বছর। তোমাদেরও কি মাঠ ছিল নাকি? তো আর কিছু বলতে চাও আজকে মাঠ সম্বন্ধে? যারা আসতে চায় কিভাবে আসবে? তারা ট্রেনে আসবে, যাতে না জেনারেলে আসবে। আচ্ছা, এই ট্রেন কোথা থেকে ধরছে? আমরা প্রথমে গড়বেতা থেকে হাওড়া থেকে আমরা ডাইরেক্ট কোকরাঝাড় ধরেছি, দিয়ে ওখান থেকে টোটো বললেই নিয়ে চলে যাবে, তো যেখানে রেলি হচ্ছে আমাদের নিয়ে যেতে তো হবে। তোমাদের ট্রেনে আসতে কতদিন লাগবে? আমাদের 16 ঘন্টা লেগেছে। 16 ঘন্টা? তো জেনারেলে এসেছিলে টিকিট করে না বিনা টিকিটে? আমরা আসার সময় স্লিপারে এসেছি, টিকিট করে না বিনা টিকিটে? টিকিট করে। আচ্ছা, তো টিটি এসেছিল? হ্যাঁ, টিটি এসেছিল, মানে পরবর্তীতে যারা আসবে তারা টিকিট করবে কিনা সেটা একবার বলে দিয়ে ভালো। স্লিপারে শুয়েছিল, জেনারেল টিকিট কেটে টিটি আসছিল, উঠিনি। না না, তারা আমি বলবো যে আসার সময় যাতে স্লিপারে আসে, যাওয়ার সময় জেনারেলে কোনো সমস্যা নেই। আসার সময় একটু টিকিট করে না বিনা টিকিটে? টিকিট করে, আমরা তো বসে বাড়ির ছেলে। জেনারেলে টিকিট করে স্লিপারে আসতে বলে। তো আসামের মাঠের পরিস্থিতির আবহাওয়া কেমন ছিল? আসামের মাঠের পরিস্থিতি আর আবহাওয়া কেমন ছিল? মাঠের পরিস্থিতি যাবো খুবই জঘন্য, ঘরবাড়াটা জিজ্ঞাসা করো, ঘরবাড়াটা বাথরুম আরে কিরকম? খুবই জঘন্য। এটা মানে কি বলবো, ভোটের কারণে এখন করতে হচ্ছে। ছেলে খুব নেই, পাস করেছে, যাদের প্র্যাকটিস আছে করেছে, আমরাও প্র্যাকটিসে ছিলাম, হয়তো লাখ না বন্ধু, আমার প্রশ্নটা আসলে তুমি বুঝতে পারোনি। মাঠের পরিবেশ কিরকম ছিল আর আবহাওয়া কিরকম ছিল? মাঠের পরিবেশ বলতে মাঠ একটু বড় ছিল আর গ্রাউন্ড স্লিপ নিচ্ছিল, সেদিন পড়ে গিয়েছিল, স্লিপ নিয়ে নিয়েছিল। তো রাস্তায় ছিলে না বাড়ি ভাড়া করেছিল? আমরা বাড়ি ভাড়া করেছিলাম। তো যেখানে ভাড়া বাড়ি পাওয়া যাচ্ছে সেখানে কত টাকা করে ভাড়া, কিরকম কি? 150 টাকা একদিনে, 1 শট নয়, একদিনে। আর আবার 170 দিলে অন্য কিছু, আমার 170 যোগ। আর 70 দিলে আর একটু মানে রান্না বান্না করে দেবো, বাড়ি আছে ওখানে রান্নাও করে দেবে। বাথরুমের ব্যবস্থা আছে না? নেই? খুব সুন্দর, 3টে বাথরুম আছে, একটা সানের, 2টো পায়খানা আছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের আসামের জার্নি শেষ হয়ে যায় ঠিক 4:30টার দিকে। তো আমরা হাওড়া স্টেশনে নামি এবং হাওড়া স্টেশনে নেমে আমরা ঠিক করেছি যেহেতু আমরা হাওড়া এসে গিয়েছি, তো আমরা গঙ্গা মায়ের দর্শন করবো এবং দর্শন করে কারো যদি স্নান করার ইচ্ছা থাকে সে স্নান করবে। তো আমরা গঙ্গার পাড়ে যাই এবং সেখানে যে রাতের আবহাওয়া থাকে, মোটামুটি ভোরের আবহাওয়া থাকে, সেখানে ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়ে আমরা ভিডিও করি এবং ঠিক করি। গঙ্গা মাকে প্রণাম করে আমরা পুনরায় আমাদের মেদিনীপুরের উদ্দেশ্যে ট্রেন ধরে নেবো, যেটা ট্রেনটা ঠিক আমাদের 5টার দিকে ছিল। প্রথম ট্রেন আমরা মিস করি, দ্বিতীয় ট্রেনে চেপে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো এখানে গঙ্গা মাকে প্রণাম করি এবং আমরা আমাদের মনস্কামনা পূর্ণ করে শেষমেশ চলে আসি।